সবার মন রাখতে তাতেও রাজি হলো, কিন্তু মাহাত ভাই কি এই সিদ্ধান্তে নারাজ? অয়ন্তীর আকাশ কুসুম ভাবনার মধ্যে কাজী সাহেব তাকে কবুল বলতে বলে, কিন্তু তার সেদিকে খেয়াল নেই। পরপর দুবার বলতে বললে তার ধ্যান ভাঙে, চারদিকে তাকায়, মনে হয় বাস্তবতার চলে এসেছে। শুকনো ঢোক গেলে সে, কিন্তু কবুল বলতে পারে না। মা ওর মাথায় হাত রেখে দাঁড়িয়ে আছে, কবুল বলতে বলছে, তা সেও মুখ দিয়ে কোনো শব্দ করতে পারছে না। অসহায় লাগে অয়ন্তীর। বোনের অবস্থা বুঝে অন্তিক এসে বসে তার পাশে। এদিকে তাকা। অয়ন্তী তাকায় ভাইয়ের দিকে, ওর চোখের পাতা কাঁপছে। বারবার ঢোক গিলছে দেখে অন্তিক বোনের ভেতরটা বুঝে নেয়, মাথায় হাত বুলিয়ে গালে হাত রেখে বলে, শোন, আমি জানি মাহাতকে তুই কখনো আমার আর দিগন্তের চেয়ে আলাদা চোখে দেখিসনি। তুই বল, এই কারণটা ছাড়া কি বিশেষ কোনো কারণ আছে যার জন্য এই বিয়েতে তোর আপত্তি থাকতে পারে? এটা ছাড়া অন্য যে কোনো কারণ ভাইকে বল। খুব ছোট বা সামান্য কারণ হলেও বল। এখানে থামিয়ে দেবো বিয়ে, প্রমিস করছে। অয়ন্তী শুনে ভাইয়ের কথা, মনে মনে ভেবেও দেখে কি কি কারণ থাকতে পারে, কিন্তু সত্যি বলতে ভাই যে কারণটা বলেছে সেটা ছাড়া আর তেমন কোনো কারণই নেই। তাই সে মাথা নাড়িয়ে না বোঝায়। শেষ মুহূর্তে অন্তিকের এমন কথায় সবাই ভয় পেয়ে গিয়েছিল, কারণ অয়ন্তী ছেলে মানুষই করে কোনো কারণ দেখিয়ে দিলে সত্যি সত্যি অন্তিক বিয়েটা আটকে দিত, সবাই জানে। অয়ন্তীর না বোধক উত্তর পেয়ে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। বোনের জবাব পেয়ে অন্তিক ওর চোখের পানি মুছিয়ে দেয়। মেয়েটার অতিরিক্ত ভয় আর নার্ভাসনেসে চোখ দিয়ে পানি পড়ছে। তাহলে তোর এত ভয় পেতে হবে না। বিয়ে দিয়েই তো আর এখন তোকে পাঠিয়ে দিচ্ছে না ওর সাথে। এখানে থাকবি, ততদিনে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করতে পারবি। তাছাড়া তাছাড়া প্রথম প্রথম ওসব অস্বস্তি কাজিন ম্যারেজ ছাড়া অন্যান্য বিয়েতেও হয়। তারপর আস্তে আস্তে দেখবি সব ঠিক হয়ে যাবে। আর মাহাত কতটা ফ্রেন্ডলি তা তো জানিসই। তাহলে এত ভয় কিসের তোর? আমরা সবাই আছি। ও বাড়িতে ফুফি থাকবে, মেহরিন থাকবে, দেখবি ভালো লাগবে তোর। কাঁদতে হবে না আর। অয়ন্তী ভাইয়ের কথাগুলো শুনে শুনে এতক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, শেষে কাঁদতে হবে না বলে নিজেকে আর আটকাতে পারে না। অন্তিকের বুকে মাথা ঝুঁকিয়ে দেয় আস্তে করে। কান্না আটকানোর জন্য প্রচণ্ড চেষ্টা তার, কিন্তু কেন জানি পারছে না। শব্দ করে না কাঁদলেও গা কেঁপে কেঁপে উঠছে। অন্তিকর মাথাটা বুকে আগলে নিয়ে সান্ত্বনা দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর কিছুক্ষণ পর সবার কথায় ভাইয়ের আদরে শান্ত হলে ঠিক হয়ে বসে আবার মাহাদের পাশে। সবাই বুঝতে পারে মেয়েটা বিয়ে করতে চায় না বলে কাঁদছে এমন নয়, বরং বিয়ের সময় মেয়েদের যেমন নানান ভিন্ন মিশ্র অনুভূতি হয়, সেই অনুভূতির কারণে না চাইতেও কাঁদছে। সে শান্ত হয়ে বসলে কাজী সাহেব আবার বিয়ে পড়ানো শুরু করেন। এবার কবুল বলতে বলতে সে নিজে একটু ধাতস্থ হওয়ার সময় নেয়, তবে এর মধ্যে নিজের হাতের মধ্যে অন্য একটা হাতের স্পর্শ পায়। তাকিয়ে দেখে মাহাত ভাই নিজের হাতের মধ্যে ওর হাতটা নিয়েছে। ওর মনে হলো ভরসা দিচ্ছে, তাই পাশে আছে বোঝাচ্ছে। চোখ তুলে তাকায়, হ্যাঁ, চোখে আশ্বস্ত করছে মাহাত ভাই, যেন কবুল বলে দেয়। অয়ন্তী ঠোক গেলে কেমন কেমন লাগছে। মাহাত ভাইয়ের সাথে নির্দ্বিধায় কত হাতাহাতি করেছে আগে, যখন তখন ঝগড়া লাগিয়ে, অথচ আজ সামান্য হাতের ছোঁয়ায় তার অস্থির লাগছে, গা শিরশির করছে। তবে সে হাতটা ছাড়িয়ে নেয় না, আর সে চাইলেও পারতো না, কারণ মাহাত প্রথমে আলতো স্পর্শে ধরলেও পরে শক্ত করে নিজের হাতের মুঠোয় ওর হাতটা নিয়ে রেখেছে। অয়ন্তী এমন অবস্থাতেও কেউ ব্যাপারটা দেখে নিল কিনা বুঝতে অস্বস্তি নিয়ে সবার দিকে এক পলক তাকায়। সবাই কবুল বলতে ইশারা করছে, সে আর সময় নষ্ট করে না, ইতস্তত করে বলে দেয়, কবুল। তারপর আরো দুইবার বলতে বললে সে আস্তে আস্তে আবার উচ্চারণ করে, কবুল। কবুল। কাজী সাহেবের সাথে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। তারপর মাহাতকে বলতে বলে, সে বেশি সময় নেয় না, শীতল স্বরে সেও কবুল বলে দেয়। অয়ন্তীর কবুল বলার পরপর কাজী সাহেবের সাথে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। তারপর মাহাতকে বলতে বলতে সে বেশি সময় নেয় না, শীতল স্বরে সেও কবুল বলে দেয়। ওদের বিয়েটা সম্পূর্ণ হলে সবাই নিজেদের মধ্যে কুশল বিনিময় করে। হঠাৎই বাড়ির পরিবেশ ভীষণ খোশ আমেজপূর্ণ হয়ে উঠেছে। মিসেস আয়েশা আমিন আর মিসেস তাবিয়া মিষ্টি নিয়ে আসেন। কাজী সাহেবকে মিষ্টি মুখ করিয়ে সবাই নিজেরাও একে অপরকে মিষ্টি খাওয়ান। কাজী সাহেবকে নিজের সম্মানে যথাযথভাবে বুঝিয়ে দিয়ে বিদায় করা হয়। অন্তিক নিজেদের গাড়ি নিয়ে ড্রাইভারকে বলে দেয় যেন সঠিকভাবে ওনাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
মেহেরিন, ইসিদিথি ওরা সবাই মাহাত অয়ন্তীর সাথে নানান রকম ছবি তুলছে। বিয়ের মুহূর্তগুলো ওরা ভিডিও করেছে, ছবি আকারে ধারণ করা রেখেছে। সদ্য বিবাহিত দম্পতিকে পাশাপাশি বসিয়ে নানান রকম ভঙ্গিতে কাপল ছবি তুলছে। অয়ন্তী ভীষণ সংকুচিত হয়ে থাকলেও মাহাত একেবারে স্বতঃস্ফূর্ত। তার মধ্যে অয়ন্তীর সাথে ঘনিষ্ঠ হয়ে বসাতেও তেমন বিকার দেখা যাচ্ছে না, অস্বস্তিও নাই। বড়রাও নিজেদের মধ্যে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় ব্যস্ত, ছোটরা হই হুল্লোড়ে ব্যস্ত। এর মধ্যে ইরফান আর তোষা আছে। ওদের অন্তিক খবর দিয়েছিল অনেক আগেই, বাড়ি আসার তলব করেছিল। ইরফান বের হয়ে তোষাকেও বাড়ি থেকে নিয়ে আসছিলই, কিন্তু তোষা পাশে থাকলে তার মনে মস্তিষ্কে শরীরে নানা রকম চুলকানি আসে। সেই চুলকানির কারণেই ওদের আসতে দেরি হয়েছে। সে ভেবে বের হয়েছে যখন তোষাকে নিয়ে একটা লং ড্রাইভ দিলে কেমন হয়। যদিও তা তোষার অসম্মতিতে। সে ওর সম্মতি নিয়ে কোনো কাজ করছে নাকি আজ অবধি? নিজের যা ইচ্ছে তাই তো করেছে সে। যাই হোক, তোষা রেগে যাচ্ছিল দেখে ইরফান আরও এনজয় করে পুরো রাইডটা। তোষা যত রাগে ইরফান তত আত্মিক শান্তি পায়। রেগে মেগে কত গা লাগা ল করেছে এই ছেলে, কিন্তু গন্ডারের শরীরের মতো কোনো কথাই গায়ে লাগায় না গন্ডারটা। তোষা জেদে চলন্ত গাড়ি থেকে লাফ দেওয়ার হুমকিও দিয়েছে, কিন্তু বেয়াদবটা নির্লজ্জের মতো হেসে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছে। তারপর বেপরোয়াভাবে ফুল স্পিডে ড্রাইভ করে পুরো শহর চক্কর দিয়ে এসেছে তোষাকে নিয়ে। তোষার আফসোস, মম ড্যাডের কথা শুনে এই পারভারটার সাথে বের হয়েছিল। তোষা পুরো জার্নিতে ভীষণ আতঙ্কে ছিল। মনে হচ্ছিল এই বুঝি কোনো গাড়িতে ধাক্কা দিয়ে উল্টিয়ে দিল, না হয় তাদের গাড়ির চাকা খুলে গিয়ে এই বোধ হয় তারা অ্যাক্সিডেন্ট করলো। অতিরিক্ত আতঙ্কে সে কয়েকবার অনুরোধ করেছে ইরফানকে যেন গাড়ি আসতে চালায়, কিন্তু ইরফান একে একে গাড়ি ওভারটেক করে করে উত্তর দিয়েছে। ওর ভয় পাওয়া আতঙ্কিত চেহারা দেখতে ওর ভালো লাগছে, তাই এভাবে চালাচ্ছে সে। আর এভাবে না চালালে অন্তিকদের বাড়ি পৌঁছাতে দেরি হয়ে যাবে। তখন তোষা রেগে চলন্ত গাড়িতে ইরফানের ড্রাইভ করা অবস্থায় ওর বুকে বা হাতে ঘুষি দিয়ে বলে, তুই দেরি হওয়ার চিন্তা থাকলে ওইবারে রাস্তা না ধরে অন্য রাস্তা ধরছিস কেন? শালা কুকুর শুয়োর, তোর এখানে দেরি হয়ে যাচ্ছে চিন্তা হচ্ছে? বিয়াতব কোথাকার, তোর শরীরে কিসের মাংস? হ্যাঁ, একটা কথা তোর গায়ে লাগে না? কুত্তা স্পিরিট কুমা গাড়ি যা না। আমি কারো বিয়েতে, তুই গাড়ি থামা, এখান থেকে আমি ব্যাক করব, গাড়ি থামা বলছি। তারপর আরো দুই একটা বিচ্ছিরি গালি দিয়ে ওর মাথায় চুলগুলো টেনে দিয়েছে। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে কোনো রকম নিজেকে শান্ত করতে চাই, কিন্তু গাড়ির স্পিড তখনও কমায়নি ইরফান। তাই চাইলেও গাড়িতে ওই ধাক্কাধাক্কি আর এলোমেলো অবস্থায় শান্ত হতে পারে না। ইরফান মাথা ঝাঁকিয়ে চুলগুলো ঠিক করার প্রয়াস করে, তারপরও চলন্ত গাড়ির শাসা আওয়াজের সাথে জোরে জোরে বলে, এই যে আমাকে থামাতে এত বেকার পরিশ্রম করলি, এর চেয়ে যদি ঠোঁটে একটা চুমু খেয়ে সুন্দর করে বলতি, তাহলে আমি টেম্পারেট হলেও গাড়ি থেকে থামিয়ে দিতাম। কিন্তু আফসোস, মেয়ে মানুষের স্বভাব কাজ না করে হাউকাউ করা। নে, আবার জঙ্গলি বিড়ালের মতো না করে পানি খেয়ে শান্ত হ, না হয় তোর লাল লাল গাল দুটো আর ঠোঁট দুটো খেয়ে আমি নিজেকে শান্ত করব। গাড়ির ডেস্ক থেকে এক হাতে পানির বোতল নিয়ে সেটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলে ইরফান। তোষা টেনে নেয় বোতলটা, তারপর নিজে কিছুটা খেয়ে বাকিটা হঠাৎ ইরফানের দিকে ছুঁড়ে মারে। ইরফান ওর এমন আক্রমণে মাথাটা সামান্য হেলিয়ে চোখ বন্ধ করে নেয়। সাথে সাথে ভীষণ বিপজ্জনক ভঙ্গিতে বাঘ ঘুরিয়ে গাড়ি থামিয়ে দিয়েছে সে। এভাবে অপরিকল্পিতভাবে মাঝ রাস্তা থেকে একদিকে এনে গাড়ি থামানোতে জোরে এক ধরনের আওয়াজ হয়। সেই শব্দে যে কারো মনে হবে গাড়ি ওভারটেক করতে গিয়ে কি অ্যাক্সিডেন্ট ঘটেছে, কিন্তু গাড়িতে থাকা মানবীর কিছু আসলো গেল না তাতে। তারা শান্ত। ইরফান তখন চোখের ভেতর পানি ঢুকে পড়ায় হঠাৎ কিছু বুঝে উঠতে পারেনি। গাড়ি সাইড করে থামিয়ে চোখ মুছে সে এক হাতে, তারপর মাথা ঝাঁকিয়ে তোষার দিকে তাকায়। ইরফানের চোখ লাল হয়ে আছে, বেশ বাজেভাবে পানি ঢুকেছে তখন চোখের ভেতর বোঝাই যাচ্ছে। তবে তোষার মনে হলো ইরফান রেগেও গিয়েছে। তার লাল চোখ দেখে কিছুটা আফসোস আর রেগে গিয়ে ভেবে কিছুটা ভয়ও হয়, কিন্তু সে কোনো কথা বলে না, শক্ত মুখেই বসে থাকে।
ইরফান ওর দিকে তাকিয়ে কিছু বলে না, তবে ওর গায়ের ওড়নাটা নিয়ে নিজের মাথা আর শার্টের ভেজা অংশ মুছতে থাকে। তোষা ওর ওড়না নিয়ে নেওয়ায় কিছু বলতে গিয়েও বলে না, পেছন থেকে চুলগুলো সামনে এনে দিয়ে আবারও শক্ত মুখে সামনে তাকিয়ে বসে থাকে। তোষা যদিও সবসময় ওড়না পরে না, কিন্তু আজকে যে ড্রেসটা পরেছে সেটার গলা একটু বড় ধরনের, তাই ওড়না নিয়েছিল। তবে রাগের মাথায় যে কাজ করেছে তার উপর আর ওড়না নিয়ে নেওয়ার জন্য কথা বাড়ায় না। তখন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তাহলে এই মুহূর্তে কি অবস্থায় থাকতো ওরা? এতক্ষণে গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়নি সেটাই অনেক বেশি, তাই সে চুপচাপ বসে থাকার চেষ্টা করে। কিন্তু খোলা রাস্তা থাকায় বাতাসের সাথে চুলগুলো ভীষণ উঠছে, থাকছে না ও যেভাবে দিয়েছিল সেভাবে। তাই কিছুটা অস্বস্তি হচ্ছে। আর চোখে ইরফানের দিকে তাকিয়ে দেখে সে মনোযোগ দিয়ে চুল মুছছে। শার্টের বোতাম খুলে দিয়েছে যাতে শুকিয়ে যায়। তাছাড়া ভেজা শার্ট গায়ে পরে থাকলে অস্বস্তি হবে স্বাভাবিক। তোরসার ওড়না দিয়ে চুল মুছে সেটা কোলে রাখে সে। তারপর হাতে চুলগুলো নেড়ে চেড়ে তোষার দিকে তাকায়। শান্ত ভঙ্গিতে তাকিয়ে আবার গাড়ি স্টার্ট দিতে নেবে, তখন হঠাৎ আবার ওর দিকে তাকায়। সোজা চোখ দিয়ে দেয় ওর বুকে। তোষা ইরফান গাড়ি স্টার্ট দেবে ভেবেছিল, তা না হওয়ায় সেদিকে তাকালে ওর দৃষ্টি দেখে শিউরে ওঠে। তাড়াতাড়ি চুল আবার ঠিক করে দেয়, বিরক্ত হয়ে বলে, ওড়না দে। ইরফান ওর ওড়না কোল থেকে তুলে নিজের ওপর সাইডে সিটের সাথে গুজে রাখে, অর্থাৎ প্রশ্নই ওঠে না। তোষা এমন কাণ্ড দেখে দাঁতে দাঁত চেপে। কোথায় ভেবেছিল ওকে পানি মারায় রেগে গিয়ে দু একটা কথা শোনাবে, তা না, এখন এর মধ্যে কোনো বিকারই নেই সে বিষয়ে। এখনও স্বভাবতই আচরণ করছে। আজ যদি ওর বোকামের জন্য অ্যাক্সিডেন্ট হতো, মরে যেত, বা জীবিত থেকেও মৃতের মতো অবস্থা হতো কোনো প্রকার পঙ্গুত্ব নিয়ে, তাহলে একটুও রাগ হচ্ছে না ওর ওপর এখনও। এ কেমন ছেলে? ওটা লুকিয়ে রেখেছিস কেন? দিতে বলছি না? ওটার দরকার নেই, চুপচাপ বসে থাক। ইরফান গাড়ি স্টার্ট দিতে দিতে বলে। তোষা আবার চুল ঠিক করতে করতে বলে, দরকার নেই নাকি নেই সেটা আমি বুঝবো, তুই ওড়না দে। ইরফান একবার ওর দিকে ফিরে কিছু বলতে, তবে চেহারার দিকে না তাকিয়ে উন্মুক্ত বুকের অংশের দিকে তাকায়। তোর দরকারের চিন্তা করে আমার লাভ কি? আমি তো আমার চিন্তা করব, রাইট? আমি কতটা সেলফিশ জানিস না? ইরফানের বেহায়া দৃষ্টি দেখে তোষার রাগ হয়, ঘেন্না নিয়ে তাকায়, তবে কিছু বলে না। নিজেকে সংযত করে সম্পূর্ণ জানালার দিকে মুখ করে বসে থাকে। ও যে এত ঘৃণা নিয়ে তাকালো, তাতেও যে ছেলেটার কিছু আসলো না। যে ছেলেকে আর কি বা বলবে সে? এমন ভাব করছিস যেন প্রথমবার দেখছি। ওই সব ইঞ্চি ইঞ্চি অংশ আমার দেখা সাইজ সহ জানা এখন চোখে ভাসে আমার। তোষা চোখ খিচে বন্ধ করে নেয় ইরফানের কথা শুনে। সেসব দিনের কথাগুলো ভেবে চোখ দিয়ে এক ফোঁটা পানিও গড়িয়ে পড়ে। শরীরে খুব জলে তাই না তোর? ইরফান বুঝে যায় এরপর কি বলবে এই মেয়ে, তবে সেসব তোয়াক্কা না করে নিজের মতো বলে, হবে না, বয়সের একটা ব্যাপার আছে না? এটাই তো শরীর জ্বালা করার উপযুক্ত বয়স। সবারই তো ফিজিক্যাল নিডস থাকে, রাইট? সেখানে আমি আছি খাপে খাপে একটা বয়সে। তোষা ইরফানকে চরম অপমান করে কিছু বলবে ভেবেছিল, কিন্তু ওর লাগাম ছাড়া কথা শুনে বিষয়ে কিছু বলতে পারে না। আচ্ছা, আমি না হয় রোজ রাতে তোর আমার ওই ফেক ভিডিও দেখে হলেও নিজেকে সামলাই। মাঝে মাঝে তোর নোটসগুলোও দেখি, কিন্তু তুই কীভাবে সামলাস নিজেকে? মেয়ে ছেলে সবারই তো ফিজিক্যাল নিডস থাকে, তাই না? তুই কীভাবে সামলাস জানার আমার ভীষণ ইচ্ছা। ট্রাস্ট মি, পারলে একদিন ভিডিও কল দিস রাতে। ওয়েট, তোকে তো আমি ওই ভিডিওটা পাঠিয়েছিলাম এঙ্গেজমেন্টের দিন, তুইও কি ওটা দেখিস নাকি? মাই গড! তার মানে দুজন দুজনকে সেইভাবে কল্পনা করে দু প্রান্তে কাতরাচ্ছি। এর চেয়ে একসাথে হয়ে গেলেও হয়, বাস্তব ফিল পাবি, দুজনেরই লাভ। তোষা ইরফানের সব কথা শোনেনি। এর আগের কাঁদতে শুরু করেছে অপমানে, লজ্জায়। লুকিয়ে লুকিয়ে না, খোলামেলাভাবে কাঁদছে। কাকে লুকিয়ে কাঁদবে সে? পাশে বসা ছেলেটার থেকে, যার কাছে ওর কোনো সম্মান নেই, কিছু লুকানোর নেই। মেয়ে হিসেবে ন্যূনতম লজ্জাটুকু যার কাছে উজাড় হয়ে আছে না চাইতেও। এই একটা ছেলেকে ভালোবেসে সে নিজের আত্মসম্মান, ইজ্জত
সব হারিয়েছে। প্রাপ্তবয়স্ক হয়েও অবুঝ কিশোরীদের মতো জীবন শেষ করতে গিয়েছিল। কি লাভ? কিন্তু লাভ হয়নি। সাইকিয়াট্রিস্টের কাছে চিকিৎসা করেছে, লাভ হয়নি বলে সাইকোলজিস্টের শরণাপন্ন হয়েছে। মৃত্যু কোনো সমাধান নয়, তা বুঝে এখন। আর সে পথে যাওয়ার মানেও হয় না। কিন্তু ওটা সমাধান না হলে এসবের আসল সমাধানটা ঠিক কি? কি করলে মুক্তি পাবে? মুক্তি? কিন্তু সে মুক্তি চায় না। ইরফান কি করলে ওকে বুঝবে? সেই সমাধান চায়ও, কারণ এই ছেলেকে ছাড়া তার পক্ষে সম্ভব নয়। বছর বছরের ভালোবাসা চাইলেও শেষ হয় না, শত আঘাত পেয়েও শেষ হয়নি, তাই আর শেষ করার চেষ্টাও করে না এখন। কিন্তু ইরফান যদি ওকে বুঝে তো, একটু একটু ভালোবাসতে জানতো, তাহলে 1 মিনিটও সময় নিত না সব ভুলতে। কিন্তু এত টক্সিক একটা মানুষ কিভাবে বদলাবে সে? রিহ্যাবিলিটেশন থেকে ফিরেও সে অপরিবর্তিত। ওর মৃত্যুর পদক্ষেপের কথা শুনেও সে অপরিবর্তিত। তাহলে কিভাবে বদলাবে সে? কিভাবে বুঝবে ভালোবাসার মানুষকে কিভাবে আগলে রাখতে হয় তা? কোনো কথায় সে কষ্ট পায়, সেসব কিভাবে বোঝাবে? জোরে জোরে কাঁদছে সে, একটুও আটকানোর প্রয়াস নেই নিজেকে। ইরফান আটকাচ্ছে না, কাঁদুক, ওর সামনে বসে বসে কাঁদুক, ওর কথায় কষ্ট পেয়ে কাঁদুক, ওর ভালোবাসার যন্ত্রণায় কাঁদুক। এসব মাতব্বারি করে দুনিয়া ছাড়তে চাওয়ার শাস্তি, মাসের পর মাস ওকে 4 দেয়ালে বন্দি রেখে বিদেশ ঘোরার শাস্তি, ওর কোনো খবর না নেওয়ার শাস্তি, অন্য কারো সাথে এঙ্গেজমেন্ট মত দেওয়ার শাস্তি। আর এ শাস্তি সেদিন হবে যেদিন, আর এ শাস্তি সেদিন হবে যেদিন সুন্দর মতো তাকে বিয়ে করবে। মুখে হাত দিয়ে অনবরত কাঁদতে থাকা দোষার দিকে তাকিয়ে মুখে শীষ বাজাতে বাজাতে ড্রাইভিংয়ে মনোযোগ দেয় সে। মাঝে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়ায়, ওনাটা ওর গায়ে মেলে দিয়ে পাঠায় ফ্রেশ হয়ে আসতে। নিজেও ততক্ষণে ওকে পাহারা দিতে দিতে একটা সিগারেট টানে। তারপরে ফ্রেশ হয়ে আসলে হাত ধরে আবার নিয়ে এসে রওনা দেয়। এখন তারা সরোয়ার বাড়িতে পৌঁছেছে। তোষাও নিজেকে সামলে নিয়েছে ততক্ষণে। কান্নার ছাপ কিছুটা থাকলেও নিজেদের মধ্যকার হই হুল্লোড়ে আর ব্যস্ততায় সেসব আর কেউ খেয়াল করেনি। ওরা এলে নাস্তা করে বাকিদের সাথে যোগ দেয়। এত দেরি করে এসেছে কেন জানতে চেয়েছিল অবশ্য অন্তিকের মা, কিন্তু ওরা কোনো রকমে কাটিয়ে দিয়েছে সে কথা। সময়টা রাত 8টার দিকে। নিচে হই হুল্লোড় শেষে মেহেরিন, দিথি, ইসি সহ ছেলেরা মিলে ওদের বাসর সাজানোর প্ল্যান করে। দিগন্তকে দিয়ে ফুল আনিয়েছে। প্ল্যান মূলত ইরফানের, তার কথা মতো হচ্ছে সব, কাউকে বুঝতে না দিয়ে এসব করেছে তারা। মাহাদার অন্তিক বাবাদের সাথে বসেছে। অয়ন্তীকে কখন নিয়ে যাওয়া হবে, কিভাবে কি করলে ভালো হবে সেসব আলোচনা চলছে। অয়ন্তীকে এর মধ্যে দাদি ওপরে নিয়ে যেতে বলেছিলেন ফ্রেশ হয়ে নিতে, কিন্তু মেহেরিনরা ওকে নিজের রুমে না নিয়ে ইসির রুমে রেখে এসেছে। আর ফ্রেশ হতে তো একদমই মানা, বউ হয়ে চুপটি করে বসে থাকার আদেশ করেছে। সেও বসে থাকে, এমনিতেও বাধ্য মেয়ে, তার ওপর বিয়েটা হওয়ার পর তার মধ্যে লজ্জার শেষ নেই ভাই বোনদের সবার সামনে, তাই যে যা বলছে চুপ করে শুনছে সে। ইরফানের তদারকিতে অয়ন্তীর রুমে বাসর সাজানো হয়। মেহেরিনকে অয়ন্তী একা বসে আছে বলে তার কাছে পাঠানো হয়, বাকিরা বাসর সাজায়। অয়ন্তীর সাথে মেহেরিন গল্প করছিল, ভাবি ডেকে লজ্জায় ফেলছে, নানান দুষ্টুমি করছে। এর মধ্যে সে হঠাৎ বলে ওঠে, বুঝলি অয়ন্তী, আমি তোর ভাবি হতে না পারলেও তুই আমার ভাবি হয়ে গেলি। কি সৌভাগ্য আমাদের, তাই না? আমাদের মধ্যে ননদ ভাবি সম্পর্কটা আগে থেকে ঠিক করা ছিল, শুধু আমাদের কল্পনার একটু পরিবর্তনের সাথে। তাও ভালো, কি বলিস? আমি তোর ভাবি হলে আমাকে জ্বালাবি বলতে মনে আছে? এবার আমি শোধ তুলবো, দেখে নিস। প্রাণেশা দরজায় দাঁড়িয়ে ওদের সেই কথাগুলো শুনে ভীষণ অবাক হয় সে। এসব কোন ধরনের কথা? মেহেরিন আপু অয়ন্তী আপুর ভাবি হতে চেয়েছিল মানে? তার স্বামীকে বিয়ে করতে চেয়েছিল? কিন্তু এ কথা তো সে কারোর কাছে শোনেনি। তার মানে মেহেরিন আপুর মা প্রথম প্রথম যে ওকে কঠোরভাবে দেখতো সেসব এই কারণে? বাড়িতে কি সবাই ওদের বিয়ে ঠিক করে রেখেছিল আর সেটা হয়নি বলে ওকে তেমন একটা পছন্দ করতো না? নাকি মেহেরিন আপু আর ওনার আগের থেকে প্রেমের সম্পর্ক ছিল? প্রাণেশা শুরু থেকে ভাবে
অন্তিক ওকে পছন্দ করতো না আগে, তবে বারবার কাছে আসতে চাইতো। কিন্তু হঠাৎ করে যেদিন ওকে বিয়ে মেনে নিতে বলে, তখন ওর মধ্যে সব ভুল বোঝাবুঝি দূর হয়ে গেলেও হঠাৎ ওর মনে মেনে নেওয়ার কারণ এখনো বলেনি। ওকে ভালোবাসে এমনটাও বলেনি। আর শুরুতে বা কেন মানতো না সেটাও না। যদি সে কথা বলতে পারে না বললে হয়তো, তাহলে এখন কেন মানলো? এখনও তো সে বোবাই। তার মানে এই কারণে মানতো না এটা ঠিক হলেও অন্য কারণও ছিল, আর সেটা মেহেরিন আপু হতেই পারে। সে নিজের মুখে তো বলেছে অন্তিক ভাবি হতে চেয়েছে কিন্তু পারেনি। তার মানে ওনারা একে অপরকে ভালোবাসতো। তাহলে এখন নিজের ভালোবাসা ভুলে ওকে মেনে নিল কেন? ওর ভাবনার মধ্যে মেহেরিনের চোখ পড়ে এদিকে। ওকে দেখে অপ্রস্তুত হয়, অয়ন্তীও দেখে। ওরা ভয় পেয়ে যায় কোথাও শুনে নিল না কিনা। কিন্তু প্রাণিশা তার হাতে থাকা খাবারটুকু নিয়ে রুমে প্রবেশ করে। শান্তভাবে সেসব খেতে নিতে বুঝিয়ে চলে যায়। মিসেস আয়েশা আমিন মেয়ের জন্য খাবার পাঠিয়েছিলেন তাকে দিয়ে, কিন্তু এসে এমন কিছু শুনতে পাবে ভাবেনি। ওকে কোনো রিয়াক্ট করতে না দেখে তারা ভেবে নেয় প্রাণিশা কিছু শোনেনি। অয়ন্তীকে রুমে পাঠানো হয়েছে, সে এখন বিছানায় বসে আছে। তখন প্রাণিশা কিছু শোনেনি ভাবলেও এখন কেন জানি মনে হচ্ছে সব শুনেছে মেয়েটা। ভাই ভাবির মধ্যে আবার এসব নিয়ে ঝামেলা না হয় তা নিয়ে টেনশন হচ্ছে তার। এই তো সেদিন সব ঠিক হলো, আবার তাদের দোষে সেখানে কোনো রকম ঝামেলা সৃষ্টি হলে সেটা মোটেও ভালো হবে না। এসব ভাবনার মধ্যে মাহাত রুমে প্রবেশ করে। তবে অয়ন্তীর সেদিকে খেয়াল নেই। তার তো রুমে যে ফুল দিয়ে বাসর সাজানো হয়েছে সেদিকেও খেয়াল নেই। সে এসেছিল রুমে বোনদের সাথে, সবাই ওর সাথে দুষ্টুমি করে চলে গেলে সে বিছানায় বসে একটু আরাম করে। ভেবেছিল একটু বসে ফ্রেশ হয়ে নেবে, বসে ভাবির কথা ভাবছিল। এর মধ্যে মাহাত এসেছে। মাহাতকে আসতে দেখে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তারা সবাই খেয়ে দিয়ে বসলে নানি বলে যেন ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এখন ওপরে বলতে কোন রুম বুঝিয়েছে তাও সবাই বুঝতে পেরেছে। তাই শিখে সবাই যার যার রুমে চলে গেলে নিজেও বউয়ের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। কিন্তু রুমের বাইরে ইরফান ভাই পুরো বাহিনী নিয়ে দাঁড়িয়েছিল। ভেতরে নাকি ফুলের বিছানায় সুন্দরী ললনা আছে, এত সহজে ঢুকতে দেওয়া যাবে না। মাহাদের মধ্যে এরা বাসর কবে সাজালো ভেবে অবাক হলেও মনে মনে খুশি হয়। কথা না বাড়িয়ে যা চাচ্ছে তা দিয়ে চলে এসেছে। এতে আবার তারা বিরক্ত। আরেকটু মজা করবে ভেবেছিল, কিন্তু সে কোনো কথা না বাড়িয়ে দাবি পূরণ করে দিয়েছে। এটা কোনো কথা? বেশি কথা বাড়ালেও তাদের সমস্যা, আবার কথা না বাড়িয়ে দিয়ে দিলেও তাদের সমস্যা। মাহাত রুমে ঢুকে বিছানায় বসে থাকা অয়ন্তীর দিকে তাকে দরজা লাগায়। অয়ন্তী এখনও মাহাদের উপস্থিতি টের পায়নি। সে নিজ ভাবনায় মশগুল। দরজা লাগানোর শব্দে ঘাড় কাত করে তাকালে মাহাতকে দেখে থমকে যায়। তুমি এখানে? মাহাত কোনো কথা বলল না। ওর আতঙ্কিত মুখটা দেখে। তুমি এখানে কেন মাহাত ভাই? তো কোথায় যাব? না মানে তুমি এখানে এসেছো, কে আসতে বলেছে? বাবা মা ভাইয়া ওরা জানে? তোর বাবা ভাইকে জিজ্ঞেস করে তোর কাছে আসতে হবে এখন? তাহলে তুমি কেন এসেছো? একটু আগে নগদ 20 লাখ টাকা কাবিন দিয়ে তোকে বিয়ে করেছি, তোর বাপ ভাইয়ের অনুমতি নিয়ে তোর কাছে আসতে? তোমার কথা ছিঁড়ে এমন কেন? সব সময় আমার বাবার ভাইয়াকে কথা শোনাও। তো 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 তোর বাবা ভাইকে কি প্রণাম করব? তোর ভাই শেষে এসে বিয়ে আটকে দেওয়ার ধান্দায় ছিল দেখিসনি? আমার তখন ইচ্ছে করছিল ভাবিকে তার মামার বাড়ি গিয়ে রেখে আসতে। তারপর বিরক্ত ভঙ্গিতে হাতের ঘড়ি খুলতে খুলতে ভাবে মামাটাও সেম। শুরু থেকে আপত্তি করতে চাচ্ছিল, মামি না থাকলে আজকে কি যে হতো। আর তখন যে তোমার নাম করলো সেসব চোখে পড়ে না? আমার ভাই তোমার সামনে পিছনে নামই করে, তুমি খালি ওদের দোষ খুঁজে খুঁজে পিছন লাগো। মাহাত বিরক্ত চোখে তাকায়। এই মেয়ে শুধু বাপ ভাইয়ের সাফাই গাইতে গাইতে থাকে, আর এখন থেকে সারা জীবন তাকে সেসব শুনেই কাটাতে হবে। সেভাবে অভ্যাস করে নিতে হবে এখন থেকেই। মাহাত কোনো উত্তর না দিয়ে অয়ন্তী চোখ ফিরিয়ে নেবে, তখন চোখ পড়ে দরজায়। লক করে দিয়েছে ভেতর থেকে। তাকে এমন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মাহাত চোখ তুলে তাকায়। অয়ন্তী আতঙ্কিত স্বরে বলে, দরজা বন্ধ করেছো কেন? মাহাত পেছন ফিরে একবার বন্ধ দরজার দিকে তাকিয়ে বলে, করব না,
স্বামী স্ত্রী একসাথে রুমে থাকলে দরজা লাগিয়ে দিতে হয়, জানিস না? স্বামী স্ত্রী? হ্যাঁ, একটু আগে কবুল বললি, মনে নেই? অয়ন্তী লজ্জায় চোখ নামিয়ে নিতেই চোখ পড়ে ফুলের বিছানায়। সে ভীষণ অসহায় বোধ করে এবার। ফুল কেন? বাসরের খাট ফুল দিয়ে সাজানো হয়, তাও ভুলে গেছিস? বাসর? মাহাত ভাই, কি? এসব কথা কেন বলছো? আজকে রাতটা অন্য কোথাও থাকতে পারতে। অয়ন্তীর বুক ধরফর করছে। দরজা বন্ধ করে দিয়েছে। সবাই যে বাসর সাজিয়েছে তাও সে জানতো না। রুমে এসেও খেয়াল করেনি, করলে এসব ফুল ঝেড়ে ফেলে দিত। কিন্তু বেখেয়ালে চোখ পড়েনি সেদিকে। এখন অসহায় লাগছে, গা শিউরে উঠেছে এসব দেখে। মাহাত অয়ন্তীর অবস্থা বুঝতে পারে। ওর ভীষণ কাছে সে কপালে ঠোঁট ছুঁয়ে বলে,